প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার মনে হচ্ছে আমি শুধু সংবিধান নিয়েই বেশি কথা বলছি, সংবিধান সংস্কার নিয়েই বেশি কথা বলছি। আসলে ক্রনিক্যাল রোগ যেগুলো, একেবারে নাড়ে যেগুলো রোগ ধরা পরে যদি, এবং সেটা সঠিক ট্রিটমেন্ট দিলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা মুখে যত কথাই বলি, যতই চেষ্টা করি সামাজিক আন্দোলন গড়ে তুলি, রাষ্ট্রীয়ভাবে আন্দোলন গড়ে তুলি পরিবর্তনের জন্য, পরিমার্জনের জন্য, পরিবর্ধনের জন্য, সমস্ত কিছুই একটি কেন্দ্রীভূত জায়গা হলো সংস্কার। সংবিধানের যেমন প্রয়োজন, এবং সেই সংস্কারের পরবর্তী সংবিধান জনসমক্ষে দেশের নাগরিকের মাঝে ব্যাপক আকারে জ্ঞাত করা, তাদের ধারণায় নিয়ে আসা, তাদের সম্মুখে নিয়ে আসা, যাতে তারা নিজেদের দায় দায়িত্ব যেমন বুঝতে পারে, রাষ্ট্র গঠনে তাদের গঠনমূলক সহযোগিতা থাকে। আমি আজকে একটি কথা বলবো। রাজনীতিতে অনেকেই কথা বলে, রাজনীতি থেকে ব্যবসা চলে গেলে নেতা পাওয়া যাবে না, রাজনীতি থেকে ক্ষমতার লড়াই চলে গেলে নেতা পাওয়া যাবে না। কিন্তু এগুলো বিতাড়িত একভাবে বা 5ই আগস্টের মাধ্যমে এরকম গণ আন্দোলন করে সম্ভব নয়। সম্ভব যেমন সংবিধানকে সংস্কার করতে হবে, সেই সংস্কারিত সংবিধান জনগণকে অ্যাট এ গ্লান্স, ধাপে ধাপে, তার প্রয়োজনের মুহূর্তে তাকে জ্ঞাত করা। আমি আজকে তারই একটি পার্ট নিয়ে কথা বলবো। একজন মেম্বার থেকে, ওয়ার্ড মেম্বার থেকে একজন এমপি পর্যন্ত, এবং এমপির পরবর্তীতে মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত, এদের কি সুযোগ সুবিধা। একজন মেম্বার তার অর্থের হিসাব যেমন দাখিল করে, ঠিক 4 বছর বা 5 বছর পরে তার কতটুকুন আয় বৃদ্ধি পেল, প্রতি বছর তার আয়ের হিসাব যেমন দিতে হবে, তেমনি সে সরকারের থেকে কি কি সুবিধা পেতে পারে, নাগরিকরা তার কাছ থেকে কি কি সুবিধা পাবে, সে নাগরিকদের কি কি বাধ্য থাকবে। যেমন ইউনিয়ন পরিষদে মেম্বারদের কার্যধারা পূর্ণাঙ্গ অ্যাট এ গ্লান্স একটা বিলবোর্ডের মাধ্যমে লেখা থাকবে। ঠিক তেমনি একজন চেয়ারম্যানের কত টাকা তার সম্মানী ভাতা, কোথায় কোথায় তার জনগণের কাছে দায়বদ্ধতা, মিটিংয়ের নাম করে সে কি করে বেড়াচ্ছে, অফিসে না থেকে তার অফিসের সময়সীমা বন্টন করা, সমস্ত কিছু ইউনিয়ন পরিষদে বিলবোর্ডের মাধ্যমে পুরাপুরি সাংবিধানিক অধিকার জনগণকে জানতে দিতে হবে। ঠিক তেমনি একজন সংসদ সদস্য কেন কোটি কোটি টাকা খরচ করে সংসদে যাওয়ার জন্য এত পাগল, এত উন্মুখ, ওইখানে কি মধু আছে, সেটা স্পষ্টভাবে নাগরিককে, জনগণকে বুঝাইতে হবে, বুঝতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। কেন সে এত টাকা ইনভেস্ট করে, তার কত সম্মানী, তার টেলিফোন ভাতা, তার এমপি হোস্টেলের খরচ, তার পারিবারিক চিকিৎসা, তার বিদেশ ভ্রমণের সুযোগ সুবিধা, তার গাড়ির ড্রাইভার, বাসার আয়া, কি কি সে সুযোগ সুবিধা পায়, মাসিক তার কত সম্মানী ভাতা সহ আর কি কি সুযোগ সুবিধা সে পায়, একেবারে সংবিধানে যেটা আছে হুবহু বাংলায় লিপিবদ্ধ করে জনগণের হাতে বিলি করে দিতে হবে। জনগণের মাথার ভিতরে সেটা নিয়ে আসতে হবে। জনগণ তখন বুঝতে পারবে কেন ওইখানে যাওয়ার এতটা পাগল, এবং একজন এমপি হওয়ার পর তার কি দায়িত্ব থাকে, এলাকায় সে কোন কোন জায়গা তার হস্তক্ষেপ করতে পারবে, কোন কোন জায়গায় সে হস্তক্ষেপ করতে পারবে না, কেন প্রত্যেকটি জায়গায় একজন এমপি এসে তার ক্ষমতার প্রদর্শন করতে থাকে, কেন তার স্নেহতাত্ত্বিক শক্তি প্রদর্শন করে, কেন লোকাল
ব্যবসা বাণিজ্যের ভিতরে এমপিরা তাদের পোষ্য ক্যাডার বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করতে চায়। এই ক্ষমতা তাদের কতটুকুন? প্রশাসনের কাছে তার দায়বদ্ধতা, নাকি সে প্রশাসনের কাছে কোনো দায়বদ্ধতা থাকে? যদি থেকে থাকে সেটাও সম্পূর্ণভাবে এসপি অফিস আছে, জেলা প্রশাসকের অফিস আছে, এই সমস্ত জায়গায় সুন্দর করে লাইন বাই লাইন লিপিবদ্ধ করে একজন এমপির ভূমিকা, একজন জেলা প্রশাসকের ভূমিকা, একজন পুলিশ সুপারের ভূমিকা, প্রত্যেকটি লাইন বাই লাইন জনগণকে বুঝতে দিতে হবে। বড় একটা অংশকে পিছনে রেখে, অন্ধকারে রেখে, অজানা রেখে তাদেরকে কণ্ঠরোধ করে তাদের শিক্ষিত করার নামে অশিক্ষার কুশিক্ষায় ভরে তাদের মাথার ভিতরে রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম ঢুকিয়ে এই যে বিপদগামী করে তোলা। যে একজন যুবক দেশপ্রেমিক হয়ে উঠবে তাকে দেশপ্রেমিকের পরিবর্তে দলপ্রেমিক করে তোলা, ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিপ্রেমিক করে তোলা, এসব থেকে বের করে আনতে হলে একজন নাগরিককে তার রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা বোঝাইতে হবে, জানতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। নির্বাচন ইশতেহার কি, কোন দলের কি নির্বাচন ইশতেহার, স্পষ্টভাবে একজন যে ভোটার তাকেও বুঝতে দিতে হবে। এই সরকার ক্ষমতায় আসলে এই উন্নয়নমূলক এই সুযোগ সুবিধা পাবে, এবং ক্ষমতা থেকে যাবার পর যেমন বিগত সরকার শেখ হাসিনা বলেছিল 10 টাকা চাউল, ঘরে ঘরে চাকরি, ধারে কাছেও নাই। নির্বাচনী ইশতেহার যেটা বলে সে ক্ষমতা এসেছিল, সে যদি সেটা করতে ব্যর্থ হয়, সরাসরি হয় জনগণকে ছেড়ে দিতে হবে, অথবা নির্বাচন কমিশন নিজে ওই দলের বিরুদ্ধে দল নিষিদ্ধের থেকে শুরু করে যত ধরনের ওই দলকে কুক্ষিগত করা যায়, দমিয়ে রাখা যায় রাজনৈতিকভাবে, আর যেন সে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, তার বিরুদ্ধে সকল আইনানুগ ব্যবস্থা রাষ্ট্র যাতে নিতে পারে তার সুযোগ করে জনসাধারণকে সেটা জানাইতে হবে, বুঝাইতে হবে। যদি না হয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, এবং জনগণ অভাবী রেখে, মূর্খ রেখে, অভাবগ্রস্ত অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে রেখে বড় ধরনের একটি মানব জনজ্যাম সৃষ্টি করে এই যে রাজনৈতিকভাবে তাদের কৃতদাস করে রাখা, এর থেকে পরিত্রাণ দেশও পাবে না, পরিত্রাণ জাতিও পাবে না। জাতি যেমন অভিশপ্ত হবে, রাষ্ট্র অবকাঠামোগতভাবে শিক্ষায়, জ্ঞানে, গবেষণায় সর্বক্ষেত্রে উত্তরোত্তর পিছিয়েই যেতে থাকবে। আমরা বারবার বলবো নব উদ্যমে সামনে যাব, কিন্তু নব উদ্যমে পিছনেই যাইতে থাকবো যদি জনগণকে তার জায়গা থেকে বুঝতে না দেওয়া হয়। কেন ঢাকা কেন্দ্রিক বাংলাদেশ? ওই রাজনৈতিক নেতা হলেই কি কি সুযোগ সুবিধা, কি কি ক্ষমতা সে প্রয়োগ করতে পারে, রাজনীতির উপরে এত আকৃষ্ট কেন? ওই জায়গাটাতে জনগণকে স্পষ্টভাবে ধারণা দিতে হবে। রাজনীতির উপরে নিষেধাজ্ঞা নয়, রাজনীতিকে কন্ট্রোলে আনতে হলে জনগণকে রাজনীতি সম্বন্ধে ধারণা দিতে হবে। যেমন প্রতিটা মানুষকেই কেউ না কেউ, কোনো দল না কোনো দল এঙ্গেজ করে ফেলেছে পদ পদবি দিয়ে। আপনি খুঁজে দেখেন, সাধারণ মানুষ পাওয়া খুব দুষ্কর। কেউ না কেউ কোনো না কোনো দলের ভিতরে আছে, দলের পদ পদবিতে আছে, দলীয় ক্ষমতা সে অ্যাপ্লাই করার জন্য উন্মুখ হয়ে আছে। আসলেই কি এত দলের, এতগুলো অঙ্গ সংগঠনের প্রয়োজন? কোথায় কোথায় দলীয় কার্যক্রম চালাতে পারবে, এবং সেটা কতদিন? নির্বাচনের কতদিন আগে শুরু হবে? নির্বাচন পরবর্তী সরকার গঠনের পর ওই সব রাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্থগিত করা হবে কি না? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, রাজনৈতিক দল সরকার গঠন করার পরে সে আরও বেশি জোরে সোরে তার দলীয় কার্যক্রম শুরু করে, এবং সরকার ভুলেই যায় যে দেশের সরকার। সে সম্পূর্ণভাবে
তার দলীয় সরকারে পরিণত হয়, দলের লোকজনকে অর্থশালী, সম্পদশালী, লাখ লাখ কোটি কোটি টাকা সে তার দলের ভিতরে এমনভাবে ছিটিয়ে বিছিয়ে বিস্তার তৈরি করতে চায় যেন আজীবন সে ক্ষমতায় টিকে থাকতে চায়। এই জায়গাগুলো থেকে যদি বের না হওয়া যায়, স্বৈরাচার আবার সৃষ্টি হবে, আবার তৈরি হবে। রক্ত কতবার ঝরাবেন, কতদিন ঝরাবেন, কতটা মায়ের বুক খালি করতে চান, কতজন নিষ্পাপ নিরীহ দেশপ্রেমিক যুবককে রাজপথে আপনারা এভাবে হত্যা করতে চান সরকারি মদদে, সরকারি সহায়তায়। অতএব সংবিধান সংস্কার কমিটিতে যারা আছেন, এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলবো, এই রাজনৈতিক জনপ্রতিনিধিদের সুযোগ সুবিধা জনসম্মুখে আনুন। একজন এমপি হলেই সে কেন ভ্যাট ট্যাক্স মওকুফ করা দামি দামি গাড়ি উপঠৌকন পাবেন? কেন তাকে থোক বরাদ্দ দিতে হবে? কি সুযোগ সুবিধার জন্য? এগুলো বন্ধ করে দিতে হবে সম্পূর্ণ। রাজনৈতিক যত ধরনের সুযোগ সুবিধা দৃষ্টিগোচরিত হয়, দৃষ্টির বাইরে থেকে যায়, অর্থাৎ সিন মানি আনসিন মানি, আনসিন মানির পথকে সম্পূর্ণভাবে বন্ধ করতে না পারা গেলে রাজনীতির ভিতরে যে দৈরাত্য, যে খুনোখুনি, যে রাহাজানি, আধিপত্য বিস্তার নিয়ে যে মানব সম্পদের ক্ষতি হচ্ছে, এর থেকে বের হওয়ার কোনো পথ নেই। অতএব আমার কথাটি চিন্তা করে দেখুন, এখনই সুযোগ এই রাজনৈতিক দৌরাত্ম্য কমাতে হলে জনগণকে রাজনীতির মধু কি আছে, এমপি হলে, মন্ত্রী হলে, এটা জনগণকে জানাইতে হবে, যেন জনগণ প্রতিবাদী হয়ে উঠতে পারে, জনগণ সচেতন হয়। তাহলেই এইসব জায়গাগুলো থেকে এই দুর্বৃত্তায়ন কমিয়ে আসবে এবং পরিচ্ছন্ন দেশ গঠনে সহায়ক হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।